শেয়ার বাজারে টাকা খাটানো বা ইনভেস্ট করা ব্যাপারটা কি খুব কঠিন মনে হয়? অনেকের কাছেই কিন্তু তাই মনে হয়। তো চলুন, আজকে আমরা এই পুরো জার্নিটার প্রত্যেকটা স্টেপ একদম সহজ করে ভেঙে দেখব, যাতে যে কেউ খুব সহজে শুরু করতে পারে। অনেকেই এই প্রশ্নটা করেন, বিশেষ করে যখন দেখা যায় যে মার্কেট বেশ ভালো যাচ্ছে। কিন্তু কখন ইনভেস্ট করা উচিত তার থেকেও বেশি জরুরি হলো কেন ইনভেস্ট করা দরকার। এই কারণটা বোঝা কিন্তু সবার আগে দরকার। আচ্ছা, যদি এই কারণগুলো দেখেই বিনিয়োগের ইচ্ছেটা জাগে, তাহলে একটু থামতে হবে, একটু সতর্ক হওয়া দরকার। কারণ সত্যি বলতে এগুলো ঠিক বিনিয়োগের প্রেরণা না, এগুলো অনেকটা জুয়া বা ফটকা খেলার মতো, আর এর শেষটা কিন্তু প্রায়ই বড় ধরনের লসের দিকেই নিয়ে যায়। এই যে মার্কেটের এত হইচই, এত আলোচনা, এর বাইরে কিন্তু একটা আসল বিপদ আছে, একটা সাইলেন্ট থ্রেট, যা আমাদের সবার জমানো টাকার উপর প্রভাব ফেলছে। চলুন, সেই আসল বিপদটা কি সেটা একটু দেখা যাক। স্ক্রিনের এই সংখ্যাটা একটু দেখুন, 9.02%। না, এটা কোনো কোম্পানির লাভের হিসাব না। এটা ছিল 2023 অর্থ বছরে বাংলাদেশের অ্যাভারেজ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার, মানে যে হারে আমাদের টাকার আসল দাম বা কেনার ক্ষমতা কমে যাচ্ছিল। এর মানেটা কি? খুব সহজ। এর মানে হলো ব্যাংকে বা ঘরে অলসভাবে ফেলে রাখা টাকাটার কেনার ক্ষমতা কিন্তু প্রতিদিন একটু একটু করে কমছে। ভাবুন তো, 1 বছর আগে 100 টাকা দিয়ে যা যা কেনা যেত, আজ কি ঠিক ততটাই কেনা যায়? যায় না। আর এটাই হলো মুদ্রাস্ফীতির আসল খেলা। তাহলে বোঝা যাচ্ছে শুধু মার্কেটের হাইপের কারণে ইনভেস্ট করাটা ঠিক না। তাহলে প্রশ্ন হলো, ইনভেস্ট করার আসল, শক্তিশালী আর যৌক্তিক কারণগুলো কি কি হতে পারে? মূলত এই দুটো লক্ষ্যই কিন্তু ইনভেস্টিংকে একটা জুয়া বা স্পেকুলেটিভ খেলা থেকে বের করে এনে আর্থিক সুরক্ষার জন্য একটা জরুরি কৌশলে পরিণত করে। ব্যাপারটা একটু ভাবুন তো, একটা বড় কোম্পানির শেয়ার যখন কেনা হয়, তার মানে কিন্তু শুধু একা একজন টাকার জন্য কাজ করছে না, বরং ওই কোম্পানির হাজার হাজার এমপ্লয়ি, তাদের শ্রম, তাদের মেধা, সবকিছুই কিন্তু সেই পুঁজিটাকে বড় করার জন্য কাজ করছে। ওকে, তাহলে আর একটু গভীরে যাওয়া যাক। ঢাকা স্টক এক্সচেঞ্জে তো হাজার হাজার কোম্পানি লিস্টেড আছে। এখন একজন নতুন ইনভেস্টর হিসেবে শুরুটা হবে কোথা থেকে? এত কোম্পানির ভিড়ে কোথায় বিনিয়োগ করা উচিত? দেখুন, পিই রেশিও, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই সব কঠিন কঠিন ফাইন্যান্সিয়াল টার্মের মধ্যে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো, শুরুটা কিন্তু এর চেয়ে অনেক বেশি সহজ। উত্তরটা কিন্তু আমাদের চারপাশেই আছে, একদম চোখের সামনে। ভালো কোম্পানি খুঁজে বের করার জন্য জটিল সব হিসাব নিকাশের আগে আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, সেখান থেকেই কিন্তু শুরুটা করা যায়। এই যে নামগুলো দেখছেন, এগুলো তো আমাদের সবার চেনা, তাই না? একজন কাস্টমার হিসেবে এই কোম্পানিগুলোর প্রোডাক্ট, তাদের কোয়ালিটি, তাদের কাস্টমার কারা, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা ভালো ধারণা আছে। তার মানে কি দাঁড়ালো? রিসার্চের অর্ধেক কাজ তো এখানেই শেষ। সুতরাং আসল লক্ষ্যটা কিন্তু কোনো অখ্যাত হিডেন জেম খুঁজে বের করে সবাইকে চমকে দেওয়া নয়, বরং আসল লক্ষ্য হলো এমন সব নির্ভরযোগ্য আর সহজে বোঝা যায় এমন ব্যবসার সাথে যুক্ত হয়ে নিজের সম্পদ তৈরি করা। এতক্ষণ তো আমরা জানলাম কি করতে হবে, কিন্তু এর চেয়েও জরুরি হলো এটা জানা যে কি করা যাবে না। বিশেষ করে নতুনদের জন্য এটা জানা কিন্তু অনেক বেশি দরকারি। এই যে মোটিভটা শিফট হয়ে যায়, মানে টাকা বানানোর বদলে মানুষকে ইমপ্রেস করার একটা চেষ্টা শুরু হয়, ঠিক এই জায়গাতে বেশিরভাগ নতুন ইনভেস্টররা সবচেয়ে বড় ভুলটা করে বসেন এবং টাকা হারান। এই দুটো লোভ যদি সামলানো যায়, তাহলে কিন্তু নতুন অবস্থায় করা বেশিরভাগ বড় ভুল এড়িয়ে চলা সম্ভব। একটা হলো হাইপের পেছনে ছোটা, আর আরেকটা হলো ভেতরের খবর বিশ্বাস করা। ব্যাপারটা বুঝতে হবে, একটা সিক্রেট টিপস যখন একজন নতুন ইনভেস্টরের কান পর্যন্ত আসে, তখন সেটা আর কোনোভাবেই সিক্রেট থাকে না, ওটা তখন একটা বিজ্ঞাপনে পরিণত হয়। আর স্মার্ট মানি বা বুদ্ধিমান বিনিয়োগকারীরা ততক্ষণে নিজেদের লাভ নিয়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে। একটা কথা মনে রাখতে হবে, সফল ইনভেস্টিং আসলে বেশ বোরিং একটা ব্যাপার। যদি ইনভেস্ট করতে গিয়ে খুব বেশি উত্তেজনা বা থ্রিল কাজ করে, যদি এটাকে একটা এন্টারটেইনমেন্ট বা খেলার মতো মনে হয়, তাহলে ধরে নিতে হবে যে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ঝুঁকি নেওয়া হচ্ছে। আর একটা কথা, কোনো একটা সিঙ্গল স্টক কিন্তু গ্যারান্টি দিয়ে লাভ দেবে না, কখনোই না।
এই জন্যই নিজের চেনা জানা 15 থেকে 20টা ভালো কোম্পানির একটা পোর্টফোলিও বানানো জরুরি। এর মানে হলো সব টাকা এক জায়গা না রেখে কয়েকটা ভালো কোম্পানিতে ভাগ করে রাখা। এতে হয় কি, কোনো একটা কোম্পানি যদি খারাপও করে, বাকিগুলো মেলে আপনার পোর্টফোলিওকে একটা সুরক্ষা দেয়। এটাই হচ্ছে ঝুঁকি কমানোর সবচেয়ে সেফ উপায়। তাহলে এখন যখন ইনভেস্টিংকে আর জুয়া খেলা মনে হচ্ছে না, বরং একটা প্রয়োজন মনে হচ্ছে, তখন প্রশ্ন আসতেই পারে, তাহলে প্রথম স্টেপটা কি হবে? কোথা থেকে শুরু করব? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে পরের বার কোনো দোকানে গিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটার প্যাকেটের পেছনে কোম্পানির নামটা খুঁজে বের করার মধ্যেই।